সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বাজারে টাকা ওড়ে, কেউ হয়তো টাকা উঠতে দেখেননি, কিন্তু ফাঁদে পড়েছেন নকল বা জাল টাকার প্রতারণা বাণিজ্য চলছে দেশ জুড়ে। প্রশাসনিক কোনো পদক্ষেপেই বন্ধ হচ্ছে না এ বাণিজ্য। কেন? এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় জাল টাকার আসল কথা। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন মশিউর রহমান, উপকমিশনার গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ। আছেন জাহিদুজ্জামান ফারুক, সিনিয়র সাংবাদিক, এবং সাতিলা শারমিন, আমার সহকর্মী। দর্শক, আপনারা ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বর ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ডাকাত মনে করেই মেজর সিনহাকে গুলি করার দাবি লিয়াকতের। হত্যার 30 দিনের মাথায় জবানবন্দি। ফের সময় বাড়ানোর আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির। অনুপ্রবেশকারীরা অঘটন ঘটায়, বোঝা বইতে হয় দলকে, বললেন প্রধানমন্ত্রী। যুদ্ধাপরাধীদের সঙ্গে আতাতকারীদের ঠেকানোর নির্দেশ। শোকের আবহে কারবালার ঐতিহাসিক ঘটনা স্মরণ। করোনায় পুরান ঢাকার হোসেনি দালানের ভেতরেই সংক্ষিপ্ত তাজিয়া মিছিল। এবং দিনভর ভোগান্তির পর সন্ধ্যা 6টা থেকে ফের বন্ধ শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল। সহসা কাটছে না নাব্য সংকট, দ্রুত সমাধানের দাবি যাত্রীদের। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। বলেছি আজকে আমাদের আলোচনার শিরোনাম জাল টাকার আসল কথা, এবং বলছিলাম যে টাকা কেউ উঠতে দেখেননি, তবে জাল টাকা বা নগদ টাকার ফাঁদে অনেকেই পড়েছেন। এই টাকা জাল করা নানান পদক্ষেপের কারণে বন্ধ করা যাচ্ছে না। কেন বন্ধ করা যাচ্ছে না, বা কারা জাল করছেন, কোথায় সেই জাল টাকাগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো অনুসন্ধান করার চেষ্টা করেছেন আমার সহকর্মী সাতিলা শারমিন। তিনি একটি রিপোর্ট তৈরি করেছেন। মূল আলোচনা যাওয়ার আগে আমরা সাতিলার রিপোর্টটি দেখব। গ্রাম বা শহরতলিতে বসবাস দেশের ৭৬% বেশি মানুষের। তাদের এই সহজ জীবনযাপনকে অপরাধীরা পুঁজি করে তাদের নিজেদের স্বার্থে। সবুজের এই মায়ায় খোঁজার চেষ্টা অপরাধের চিহ্ন। জাল মুদ্রা তৈরির মতো অপরাধের ছোবলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, প্রশ্ন ছিল তাদের কাছে, দেখেন তো এইটা আপনি চিনতে পারেন কিনা? নকলেরা। সচেতন গ্রামবাসী জানান, প্রান্তিক পর্যায়েও জাল টাকা বিতরণ করে সংঘবদ্ধ চক্র। জানা যারা সরল সহজ টাকাটা ধরতে পারবে না, এই জন্য দুই একটা ছড়াই এদিকে। অরিজিনাল টাকা ধরতে ধরতে আর বেজাল টাকা হঠাৎ করে আসলেই বুঝতে পারে। ভিক্ষাও ওদের হাত থেকে রক্ষা পায় না, ভিক্ষুক। গ্রামের অধিকাংশ সহজ সরল মানুষের জন্য বুঝে ওঠা ভারী শক্ত এই কঠিন বাস্তবতা। সহজেই তারা শিকার হন প্রতারণার, পরে নিদারুণ আর্থিক ক্ষতিতে। 20 টাকা আচার দিছি, ফট করে 500 নোট বার করে দিছি। টাকাটা তো মোটা মোটা লাগে আমার কালাতে কি দেশ এলাকার লাগে মেলা ক্ষতি। এটা নকল টাকা তো এটা ক্ষতি, বুঝলেন না? জঘন্য এই অপরাধে গত 1 দশকে এসেছে অভিনবত্ব। তথ্য প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে টাকার বান্ডেলের উপর বাংলাদেশের সিলমোহরও হতে শুরু করেছে জাল। টাকার উপর লাগানো ব্যাংকের কাগজও হয়েছে নকল। অপরাধ বিজ্ঞান বলছে, রাতারাতি ধনী হবার বিকৃত মানসিকতা থেকেই সংঘবদ্ধভাবে অপরাধীরা এ কাজে যুক্ত হয়। যারা মাস্টারমাইন্ড, তাদেরকে অনেক সময় তারা এতটাই প্রভাবশালী যে তাদেরকে কোনোভাবেই আইনের আওতায় আনা যায়। শুধু বাংলাদেশ নয়, বিশ্ব অর্থনীতির এ যেন মরণ ফাঁদ। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রেজারি বিভাগের পরিসংখ্যানে উঠে আসে, বিশ্ব জুড়ে সংখ্যায় আনুমানিক $70 বিলিয়ন জাল মুদ্রা রয়েছে, যার আর্থিক মূল্য $200 মিলিয়ন। অর্থাৎ 4000টি জাল ডলারের বিপরীতে রয়েছে একটি করে জাল নোট। আর গত 3 দশক ধরে দেশবাসী আতঙ্কের সঙ্গে দেখেছে জাল টাকা তৈরির ভয়াবহ চিত্র। প্রতিবেশী দেশ সহ আন্তর্জাতিক গণমাধ্যমেও শিরোনাম হয়েছে দেশের এই অপরাধ। সর্বশেষ পরিসংখ্যানে দেশের চলতি বছরের প্রথম 6 মাস পর্যন্ত 18 মাসে প্রায় 17,000 জাল নোট ধ্বংস করা হয়েছে, যার পরিমাণ 1,41,55,000 টাকারও বেশি।
এর মধ্যে ১,০০০ টাকার জাল নোটই রয়েছে ১২,৪৫০টি। টাকার অঙ্কে যার পরিমাণ ১,২৪,৫০,০০০। এছাড়া ৫০০ টাকার ৩,৩১৮টি বা ১৬,৫৯,০০০ টাকা, ১০০ টাকার ১৫৩টি বা ১৫,৩০০ টাকা এবং ৫০ টাকা ৬২৯টি বা ৩১,৪৫০ টাকা ধরা পড়ে। জাল টাকাটা হচ্ছে এমন একটা জিনিস যেটা অর্থনীতিকে বিপর্যস্ত করে ফেলতে পারে যদি এটা আনকন্ট্রোলড হয়। পৃথিবীর সব দেশেই অল্প পরিসরে জাল টাকা থাকে, কিন্তু সেটাকে সবসময় চেষ্টা করতে হয় খুবই অল্প পরিসরে রাখতে। টাকা সম্পর্কে সাধারণ মানুষের অসচেতনতাকে কাজে লাগিয়ে একটি চক্র শহর বা গ্রাম যেখান থেকেই হোক না কেন তারা চেষ্টা করে যে এই ধরনের জাল টাকা ছড়িয়ে দিতে। গত কয়েক দশক ধরেই দেশ জুড়ে অভিযান চলছে জাল টাকার বিরুদ্ধে। বিপুল পরিমাণ নকল টাকা আর জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে রাজধানী বরাবর বিবেচিত হয়েছে অপরাধীদের স্বর্গ হিসেবে। শুধুমাত্র গত ১০ বছরে মহানগর গোয়েন্দা পুলিশ ৫৯২টি মামলা করেছে এ ধরনের ঘটনায়। গত কয়েক দশকে মহানগর যত বিস্তৃত হয়েছে তত সীমানা অঞ্চলের দিকে গড়ে উঠেছে জাল টাকার আস্তানা। বেশিরভাগ ক্ষেত্রেই পুরনো কোনো বাড়িকে তারা বেছে নেয় উপযুক্ত স্থান হিসেবে। টঙ্গী, আব্দুল্লাপুর থেকে শুরু করে মিরপুরের নিম্নাঞ্চল, এর ঠিক বিপরীত দিকে যাত্রাবাড়ি। এছাড়া লালবাগ থেকে শুরু করে বুড়িগঙ্গার অপর পারেও পাওয়া গেছে অসংখ্য কারখানা। যারা একবার জাল টাকা ব্যবসায় নেমেছেন তারা আসলে এই সহজে কম মানসিক শারীরিক পরিশ্রমে অনেক টাকা লাভবান হতে পারেন মাদকের মতো করে। সেই কারণে তারা এই ট্রাকটাকে চেঞ্জ করেন না। যতদিন ধরা পড়েন ততদিন জেলখানায় থাকেন, তারপরে জেলখানা থেকে বের হয়ে ঘুরে ঘুরে আবার একটা নেটওয়ার্ক বাইর করে তারা এই কাজগুলো করেন। হাতে নাতে গ্রেফতার আসামিরা অনেক ক্ষেত্রেই চেনেনি না মূল হোতাকে। লোকচক্ষুর আড়ালে থেকেই সে পরিচালনা করে পুরো চক্রটি। যন্ত্রপাতি থেকে শুরু করে সে খুঁজে বের করে প্রযুক্তি জানা সহযোগীকে। অপরাধের এই চক্রটি চলে সমঝোতায়। বাড়তি টাকার লোভ দেখিয়ে বিতরণকারী খুঁজে বের করে বিশ্বস্ত আরও বিতরণকারীকে, তারা যুক্ত করে আরও অনেককে। এভাবে অঞ্চল নির্ধারণ করে চক্রাকারে বাড়তে থাকে বিতরণকারীর সংখ্যা। মহানগর, নগর, শহর, শহরতলি এইসব জায়গার ব্যস্ততম যে স্থানগুলো রয়েছে সেইখানটাকে টার্গেট করে বিতরণকারীরা তাদের জাল বিস্তার করে এবং এই যে ফাঁদে পা দেয় সাধারণ মানুষ ব্যস্ততার কারণে এবং বেশিরভাগ ক্ষেত্রেই না বুঝে। দম ফেলার যেন ফুসরত নেই মানুষের এখানে। আড়তে আড়তে পণ্য খালাস আর পাইকারদের দরদাম। যে যার কাঙ্ক্ষিত পণ্যটি নিয়ে গন্তব্যে রওনা হবেন তার তাড়াহুড়া। রাতের এই ব্যস্ত আড়তের ধোঁয়াটে আলোর সুযোগটাই যে নিতে চায় অপরাধীরা। লেনদেনের মাঝেই চালিয়ে দেবার চেষ্টা করে নকল নোটগুলো, বান্ডিলে বান্ডিলে একটি দুটি করে, কখনো পাইকারি ক্রেতা সেজে, কখনো বা খুচরা ক্রেতা হিসেবে। জাল টাকা যেটা যদি পড়ে যায় ওটা তো পড়ার লাগে তো এটা চালার মতো নাই, ওটা যে কোনোভাবে এটা তো চলে না, এটা তো কাগজ, একটা কাগজের মতো দেখা যাচ্ছে। পাইকারের কাছ থেকে মাঝে মাঝে ৫০০ টাকা নোটের জাল পাওয়া যায়। জাল টাকা পাওয়াটা মানে তো খেতে, জাল টাকার তো কোনো কাজে লাগতেছে না। বড় বড় আড়তদারদের হয়তো তেমন গায়ে লাগে না বিষয়টি। স্বল্প পুঁজির পাইকারি ব্যবসায়ী বা পরিবহন শ্রমিকদের জন্য এ যেন পেটে লাথি মারা। দিনের আলোতেই বরং বেশি চলে বিতরণকারীদের ফাঁদ পাতা। শহরের অলিতে গলিতে চলে জাল টাকা বিতরণকারীদের আনাগোনা। খুব সাধারণ জায়গা থেকে শুরু করে সে রাস্তার ভ্রাম্যমাণ দোকান হোক বা বড় মার্কেট, বাদ যায় না নগরের ফুটপাতও। কারণ এখানে যে মানুষের দুদণ্ড দাঁড়ানোর সময় নেই। বড় বড় দোকানেও চলে তাদের হানা। এমন কোনো ব্যবসায়ী হয়তো খুঁজে পাওয়া কঠিন যে জীবনে একবার জাল টাকা পাননি। আমরা পণ্য বিক্রি করছি, এখান থেকে জাল টাকা দিছে, আমরা চিনতে পারি নাই। আমাদের কাছে তো এরকম কোনো মেশিন নাই জাল টাকা পরীক্ষা করার মতো। ক্রেতার যদি চাপ থাকে অনেক সময় তাড়াহুড়া করে রাখতে গেলে জাল টাকা অনেক সময় থেকে যায়। আবার যারা না চিনে শিকার হয় তারা অনেকেই চেষ্টা করে নতুন টাকা বিক্রির দোকানে জাল নোট গছিয়ে দিতে।
আপনারা যখন টাকাগুলো পান কখনো কি পাইছেন যে জাল টাকা বা কোনো কিছু আপনার কাছে আসছে? ওইটা আসে তো নাকি, ওইটা তো আর রাখা হয় না। টাকা নিয়ে আসছে, ছিঁড়া টাকা চেঞ্জ করে দেন। তো যখন নিয়ে আসে তখন আমি তো দেখতে পারতেছি ছিঁড়া টাকা না, এটা জাল টাকা। দেশের অনেক নামকরা সরকারি বেসরকারি ব্যাংকেই রয়েছে জাল মুদ্রা কেলেঙ্কারির ঘটনা, বাদ পড়েনি বাংলাদেশ ব্যাংকও। বাংলাদেশ ব্যাংকের ভোল্টে জাল টাকার সেই ঘটনা দেশ জুড়ে আলোড়ন তুলেছিল। সাম্প্রতিক সময়ে দারুণ জনপ্রিয় 24 ঘন্টার এটিএম সেবাও টার্গেট অপরাধীদের। যেগুলো সংগ্রহ করি গ্রাহকদের কাছ থেকে, তার ভিতরে ফেক নোট থাকতে পারে, টাকা ময়লা ছেঁড়া নোট থাকতে পারে। এগুলো যদি এটিএম মেশিনে যায় তাহলে এটিএম মেশিন জড়ায় যায়, অথবা ফেক নোটটা কাস্টমার পাবে। তার জন্য আমরা একটা মেশিন ইউজ করি, সেটা জাপান থেকে কিনা গ্লোরি মেশিন। সেই মেশিনটা খুবই আধুনিক। ডিজিটাল লেনদেনের প্রচলিত ব্যবস্থার পাশাপাশি ডিজিটাল লেনদেনে যত বেশি অভ্যস্ত হব, তত বেশি আমাদের এই জাল টাকার প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারবো। জাল টাকা তৈরির অপরাধে বেশিরভাগ মামলা হয় বিশেষ ক্ষমতা আইনে। রয়েছে কঠোর আইনি ব্যবস্থাও। অপরাধী মুদ্রা জাল করা বা এর যে কোনো স্তরে জড়িত থাকলে 7 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে। রয়েছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডও। এরপরও কেন কমছে না অপরাধের সংখ্যা? এর জন্য যেতে হবে বিচার প্রক্রিয়ার পরবর্তী ধাপে। গত 2 দশকে সারা দেশে জাল নোট সংক্রান্ত মামলা হয়েছে 8,366টি। অনেক মামলা নিষ্পত্তি হলেও এখনো 2000-এর বেশি মামলা তদন্তাধীন রয়েছে। পেনাল কোড অনুযায়ী এ ধরনের অপরাধীদের বিচারে বড় দুর্বলতা, যার কাছে জাল নোট পাওয়া যায় তাকেই দোষী সাব্যস্ত করা হয়। নির্ভুল একটা চার্জশিট দিতে হবে, যেটা আইনের ফাঁক ফোকর দিয়ে কোনো আসামি বের না হতে পারে। আদালতে যখন মামলাগুলো আসে তখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় চার্জশিট। অর্থাৎ চার্জশিটের যদি দীর্ঘসূত্রিতা থাকে, তদন্তকারী কর্মকর্তা যদি চার্জশিট দিতে দেরি করেন, এছাড়া মামলায় যদি দুর্বল সাক্ষী বা সাক্ষীর অনুপস্থিতি থাকে, তাহলে আইনের ফাঁক ফোকরগুলো খুব দ্রুত বেরিয়ে যায় আসামিরা। যখনই ম্যাজিস্ট্রেট আদালত থেকে মামলা দুর্বল হয়ে উচ্চ আদালতে আসে, তখনই অনায়াসে জামিন পেয়ে যায় সন্দেহভাজন আসামিরা। এছাড়া আইনি লড়াইয়ের জন্য তারা বেছে নেয় নামকরা আইনজীবীদের। এই ধরনের অপরাধের ক্ষেত্রে জামিনের বিষয়টি অত সহজতর হওয়ার কথা না, কিন্তু যদি সহজে কেউ জামিনে বেরিয়ে যান তাহলে বুঝতে হবে যে মামলা তৈরির ক্ষেত্রে বা ওই মামলা তদন্তের ক্ষেত্রে এই জায়গাটিতে কোনো ত্রুটি হয়তো থেকে গিয়েছে। এদিকে একটি জাল মুদ্রার চাঞ্চল্যকর ঘটনার পর বাংলাদেশ ব্যাংক কয়েক দফায় নিয়েছে পদক্ষেপ। বিশ্বের উন্নত দেশের সহায়তায় নতুন প্রযুক্তিতে পরিমাণ নোটেরও প্রচলন হয়েছিল। পরবর্তীতে তা বাতিল করে টাকার আকারের ভিন্নতা আনে অভিভাবক সংস্থাটি। এছাড়া এই পরিস্থিতি সামাল দিতে গত 8 বছর ধরে নতুন আইন তৈরির অজুহাত বাংলাদেশ ব্যাংকের। জাল মুদ্রা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইন 2020 দফায় দফায় নানা দফতরে আটকে থেকে এখনো দেখেনি আলোর মুখ। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযোগ, মাঠে চলা জাল মুদ্রা বিরোধী অভিযানের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই অভিভাবক সংস্থাটির। গবেষণা করবেন কেন এরা করে, কিভাবে করে, এদেরকে কিভাবে পুনর্বাসিত করা যায়, কিভাবে নিবৃত্ত করা যায়, সেই গবেষণাটা তাদেরই করা উচিত। সেই গবেষণা করতে গিয়ে আমাদের সহযোগিতা লাগবে, আমাদের এক্সপার্টিস লাগতে পারে, আমরা সেই কাজগুলো করব। কিন্তু দুঃখজনকভাবে হলো অনেক দিন ধরে কাজ করে দেখি কত বছর ধরে এই জাল টাকা নিয়ে বাংলাদেশ ব্যাংকের এই জাতীয় কার্যকলাপে যথেষ্ট ভাটা আছে, অথবা নাই বললেই চলে। অপরদিকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিবেদন তৈরির আগ পর্যন্ত মেলেনি সাক্ষাৎকার। আমি খালি কথা বলার জন্য কথা বলতে হবে না, আমি যদি স্ট্যাটিস্টিক্যালি কথা না বলি তাহলে আমি হয়তো পার পেয়ে গেলাম, কিন্তু আমার বাংলাদেশের ব্যাংক ছোট হয়ে যাবে। তবে জাল মুদ্রা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রাষ্ট্রের দায়িত্বশীল সংস্থাকে একযোগে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। আমি মনে করি যে বাড়ছে, কিন্তু যদি সমাজ এবং আমি সমাজের একজন হিসাবে মনে করি যে সমস্যাটা খুব বেশ জটিল এবং সমস্যাটা গরিব মানুষের জন্য যেহেতু জটিল, এই জন্য এখানে আরো মনোযোগ দেওয়া দরকার। অভিযান বা কঠোর আইন দিয়ে উপড়ে ফেলা সম্ভব নয় অর্থনীতির এই বিষবৃক্ষকে। নতুন প্রযুক্তির সাহায্যেই রুখতে হবে জাল টাকা তৈরি।
দেখছিলাম আমার সহকর্মী শাতিলা শারমিনের তৈরি করা রিপোর্টটি। শাতিলা শারমিন তুলে ধরার চেষ্টা করেছেন টাকা জাল করার আদ্যোপান্ত। আমি শুরুতেই যুক্ত হতে চাই মশিউর রহমানের সঙ্গে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার। যারা মশিউর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। গত প্রায় 1 দশকের বেশি সময়ে জাল টাকা নিয়ে আপনি অনেক কাজ করেছেন, অনেক অভিযান পরিচালনা করেছেন, অনেককেই গ্রেফতার করেছেন। যদি প্রশ্নটি রাখি এরকম, আপনি যাদেরকে গ্রেফতার করেছেন তাদের মধ্যে যে মামলাগুলোতে চার্জশিট দেওয়া হয়েছে, কতজনকে বিচারের একেবারে শেষ পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া গেছে এখন পর্যন্ত? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এরকম একটা সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনাতে আমাদেরকে ইনভাইট করার জন্য। আমার সাথে আপনি অনেকগুলো অভিযানে অংশীদার ছিলেন এবং সেগুলোকে প্রচার করে জনসচেতনতা সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি এবং অন্যান্য সহকর্মীরা, মিডিয়া সহকর্মীরাও রেখেছিলেন। দেখুন, ওখানে একজন আইনজীবী বলেছিলেন যে চার্জশিট দিতে দেরি করা হয়, কোনো ফল থাকে, এরকম বিষয়গুলো একেবারেই না। আমরা যখন আসামিদেরকে ধরি, দেখেছেন এইখানে মোটামুটি যেই কারখানাগুলো আবিষ্কারের ঘটনা দেখিয়েছেন তার অধিকাংশগুলোটা ধরার জন্য আমি নিজে সরাসরি সম্পৃক্ত ছিলাম। আমাদের এই স্পেশাল পাওয়ার অ্যাক্টে যে মামলাগুলো জাল টাকার বিরুদ্ধে হয়, আমরা যে সমস্ত আসামিদেরকে ধরি, বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে রিমান্ডে নিয়ে এসে তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা ভেরিফাই করে অধিকাংশ সময় 2-3-4 মাসের মধ্যে আমরা চার্জশিট দিয়ে থাকি। এখন চার্জশিটটা দাখিল হয়ে যাওয়ার পরে বিজ্ঞ আদালতে কখন সেই মামলাগুলো অন্যান্য হাজারো মামলার মধ্যে এই মামলাগুলোর বিচার প্রক্রিয়া শুরু করবে, এটা আমাদের সেই বিজ্ঞ আদালত এবং তার সাথে যারা প্রসিকিউশনের দায়িত্বে থাকেন তাদের উপরে নির্ভর করে। আমার জানা মতে একটা জাল টাকার কারখানা ধরা পড়ার পরে বা জাল টাকার কারবারি বহনকারী ধরা পড়ার পরে ইনভেস্টিগেশন পর্যায়ে শেষ হওয়ার পরেও একটা মামলার বিচার প্রক্রিয়া শুরু হতে 8-10 বছর লেগে যায়। এই লেগে যাওয়াটার বিষয়ে আমাদের পুলিশের কোনো হাত নাই। এক্ষেত্রে আমি বোধ করি ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আমি, আমার মতো পুলিশের সংস্থার লোকেরা, আমরা দিন রাত ঘাম ঝরিয়ে এই সমস্ত অপরাধীদেরকে শনাক্ত করি, তাদেরকে গ্রেফতার করি, আপনাদের সাথে নিয়ে এবং জাতিকে অবগত করি। মশিউর ভাই, আপনি যদি বলছেন যে হ্যাঁ আপনারা আসলেই অনেক কষ্ট করেন, আমরা সেটা প্রমাণ করতে যাব। জি মশিউর ভাই, তো তারপরে মশিউর ভাই আপনারা অনেক কষ্ট করেন। আমাদের পেশাগত অভিজ্ঞতা থেকে আমরা বিষয়টি দেখি যে একজন জাল টাকার কারবারিকে চিহ্নিত করা, খুঁজে 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 তাকে আইনের আওতায় নিয়ে আসা পর্যন্ত অনেক ধাপ আপনাদেরকে পার হতে হয়। কিন্তু একটি বিষয়, সেটি হচ্ছে ধরেন যে ভাড়া বাসাতে আপনারা জাল টাকার কারখানা পেলেন, এখানে তাদেরকে গ্রেফতার করলেন, যাদেরকে সাক্ষী করা হলো, পরবর্তীতে অনেক ক্ষেত্রেই দেখা যায় সেই সাক্ষীরা আদালতে হয়তো উপস্থিত হন না বা উপস্থিত হতে এক ধরনের অনীহা। তাদেরকে উপস্থিত করার দায়িত্ব কার? হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি সেটাই বলতেছিলাম যে এখানকার ফলটা হলো আসামিরা জেল হাজতে থাকেন এবং একটা পর্যায়ে আমাদের আইনজীবী, বিজ্ঞ আইনজীবী বন্ধুরা তাদেরকে জামিনদার হয়ে যান, তাদের নাম ঠিকানা ওনারা নিজেরাই জিম্মাদার হন। তারপরে সেই আসামি অ্যাবসকন্ডার হয়ে আদালতের ধারে কাছে যায়। কিন্তু এই বিজ্ঞ আইনজীবী বন্ধুরা ওই আসামিকে হাজির করার জন্য নিজেরা কোনো দায়িত্ব গ্রহণ করে না, এটা একটা বিষয় থাকে। তা আপনি দেখেছেন এই মাসের গত 15 তারিখে আমরা পল্টন একটা বিশেষ পার্টির অফিসের পিছনের দিকে যে একটা মানে 2টা ফ্লোর ভাড়া নিয়ে যে বাসাটা কে নিয়ে এরা জাল টাকার কারখানা বানিয়েছিল, 2টা ফ্লোর, একটা ফ্লোরের ভাড়া 40,000 টাকা করে। সেইখানে কিন্তু বাড়িওয়ালা ওইখানে থাকে না, তার কেয়ারটেকার থাকে। আমরা এই কেয়ারটেকারকে সাক্ষী বানিয়েছি, পার্শ্ববর্তী বাসিন্দা যারা তাদেরকে আমরা সাক্ষী বানিয়েছি। এখন এই কেয়ারটেকারের কতদিন পরে চাকরিচ্যুত হতে পারে, অন্য ভাড়াটিও এখান থেকে চলে যেতে পারেন। আমরা তাদের জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নাম্বার নিয়ে তাদেরকে আমরা সাক্ষী বানাই। একটা পর্যায়ে ধরুন 8-10 বছর পরে যদি এই মামলার সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া হয়, এই লোকগুলো এগুলো অল্প অল্প করে ভুলে যেতে থাকে এবং ওইখানে যারা প্রসিকিউশনে থাকেন, মামলাটার পক্ষে অথবা যারা ডিফেন্ডিং লয়ার্স থাকেন, তাদের নানা রকমের যুক্তিতর্ক, কখনো আগ্রহ কখনো অনাগ্রহের কারণে এই সাক্ষীরাও যান ভরকে।
আমার নিজের জন্য, আমি একজন প্রফেশনাল পুলিশ অফিসার, একটা মামলার নথি দেখার পরে বিজ্ঞ আদালতে যখন সাক্ষ্য দিতে যাই, যখন প্রতিপক্ষ আমাকে জেরা করে, আমারও তো বুকটা একটুখানি ধরফর করে। পার্টিকুলার ডেট, সময়, বাংলা তারিখ, ইংরেজি তারিখ, কত তলা বিল্ডিং, টাকার রং কিরকম ছিল, প্রত্যেকটা টাকার নম্বর কত, এত পাই টু পাই যখন এইগুলো জিজ্ঞেস করা হয়, তখন কিন্তু একজন সাধারণ শান্তিপ্রিয় জেন্টলম্যান উনি ভরকে যান এবং উনি আদালত হতে চান না। আর সাক্ষীকে প্রডিউস করার বেসিক দায়িত্ব, এই একটা কষ্টকর পেইনফুল দায়িত্ব বাংলাদেশ পুলিশের আমাদেরই। এবং এই কাজটা যে কতটা পেইনফুল, এটা যারা এই সরাসরি মাঠে কাজটা না করবে তারা এই জিনিসটা বুঝবে না। ডেস্ক ওয়ার্ক আর ক্লারিক্যাল কাজ করে এরা বুঝবে না এটা কতটা পেইনফুল। মানুষরা অনেক মানুষ তামসা দেখবেন, অনেক মানুষ এই জাতীয় জিনিস দেখবেন, কিন্তু কেউ দায়িত্ব নিয়ে সাক্ষ্য দিবেন, সাক্ষ্য দিতে গিয়ে আইনি প্রক্রিয়া থেকে ত্বরান্বিত করবেন, সেটা করেন না। জি মশিউর ভাই, ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনার সঙ্গে আমি আবারও যুক্ত হব। আমি যুক্ত হতে চাই জাহিদুজ্জামান ফারুকের সঙ্গে, সিনিয়র সাংবাদিক। ফারুক ভাই, দীর্ঘদিন আপনি এই অর্থনৈতিক বিষয় নিয়ে সাংবাদিকতা করছেন। যদি এই জাল টাকার প্রেক্ষাপট বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরছে, আদালতে সোপর্দ করছে, জামিনে বেরিয়ে যাচ্ছে, আবারও একই রকম অপরাধ তারা করছে। আমার পেশাগত অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে 7 থেকে 8 বার, মানে 3-4 বছরের মধ্যে 7 থেকে 8 বার গ্রেফতার হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। এরকম জাল টাকার কারবারিও রয়েছে। এটি তো হচ্ছে আইন শৃঙ্খলার দিক। আরেকটি দিক হচ্ছে এই জাল টাকা নিয়ন্ত্রণের অভিভাবক সংস্থা যে বাংলাদেশ ব্যাংক, তাদের দায়িত্ব তারা কতটুকু পালন করছে বলে আপনি মনে করেন আপনার অভিজ্ঞতায়? ধন্যবাদ আপনাকে। আমি ডেফিনেটলি কনগ্রাচুলেট করি যে এরকম একটা বিষয়ে আপনারা হাতে নিয়েছেন। বাংলাদেশের অর্থনীতি অনেক দুরারোগ আছে, দুরারোগ, তার মধ্যে জাল টাকা একটি। আমার মনে হয় শাকিল শারমিন যে বিষয়টা উত্থাপন করেছেন, অর্থনীতির ক্ষেত্রে এই জাল টাকা কত সর্বনাশ করছে টাকার মালিকেরা, সেটাও একটু তুলে ধরবেন। কারণ আজকে ব্যাংকের টাকা, সাধারণ মানুষের টাকা ব্যাংকের মাধ্যমে লুটপাট হয়ে যাচ্ছে। আমি ওই বিষয়ে যাচ্ছি না, আমার বিষয় জাল টাকা। এখন দেখেন জাল টাকা একটা কারণটা কি, জাল টাকা থাকলে সমস্যাটা কি আছে? সমস্যাটা অর্থনীতিতে একটা মারাত্মক ধরনের নেতিবাচক প্রভাব তৈরি করে। যে আমার প্রতি বছর যখন বাজেট হয় তখন ঠিক করা হয় যে আমার মানি সাপ্লাই কতটুকু থাকবে, সেই কনটেক্সটে আমি ইনফ্লেশনটাকে ঠিক করি। সেই মানি সাপ্লাই সাথে সাথে যখন আমার ইনফ্লেশন একটা টার্গেট রাখি, তখন আমার আরো চিন্তা করি যে এটা আমার ইকোনমিতে কিভাবে ব্যালেন্স অফ পেমেন্টের প্রশ্নে, কিভাবে আমার এক্সপোর্ট ইম্পোর্টে কিভাবে ইনফ্লুয়েন্স, পজিটিভ ইনফ্লুয়েন্স করা যায়। যখনই জাল টাকা বাজারে আসে তখন ইনফ্লেশন বেড়ে যায়, জিনিসপত্রের দাম বেড়ে যায়, একটা অর্থনীতিতে একটা অসুস্থ কম্পিটিশন শুরু হয়, যেটা আমদানির পণ্য দাম বেড়ে যায়, রপ্তানির পণ্য কমে যায়। আপনি অর্থনীতির যারা ছাত্র তারা সবাই স্বীকার করবেন যে জাল টাকার কারণে নিজস্ব কারেন্সির যে কম্পিটিটিভনেস সেটা কিন্তু হারাতে থাকে। এবং এই জাল টাকা কিন্তু শুধু আপনি জাল টাকা 500 টাকার নোট একটা করলেন তাই, এর মধ্যে বড় ধরনের ঘটনা ইনভলভ। আন্ডারগ্রাউন্ড ইকোনমি কিন্তু এই জাল টাকাকে প্রভাবিত করে। জি ফারুক ভাই, এই ধরনের নেতিবাচক প্রভাবের কথা যেগুলো আপনি বলছেন, এই নেতিবাচক প্রভাবগুলো মাথায় রেখে যাদের এই অভিভাবকত্বের দায়িত্ব সেই বাংলাদেশ ব্যাংক, তারা নিজেদের দায়িত্বটা কতটুকু পালন করতে পারছে বলে আপনি মনে করেন? বাংলাদেশ ব্যাংক আমার জানা সত্ত্বে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, জাল টাকার বিশেষ করে মানি ম্যানেজমেন্ট একটা ডিপার্টমেন্ট আছে, অনেকগুলো আছে। তারা বিভিন্ন এজেন্সির সাথে, ইন্টেলিজেন্স এজেন্সির সাথে, মশিউর রহমান সাহেব ওনাদের সাথে মিলিয়ে একটা কাজ করে। আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকে যে ধরনের পরীক্ষা নিরীক্ষা করে জাল টাকা বিচার বিশ্লেষণ জাল টাকা বন্ধ করার যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার তা নিতে পারছে না। কারণ অনেক কিন্তু শুধু বাংলাদেশ ব্যাংকের দোষ দিয়ে কোনো লাভ নেই। বাংলাদেশ ব্যাংক তো ইনস্টিটিউশন, আপনি ইনস্টিটিউশনকে যদি শক্তিশালী না করেন তাহলে বাংলাদেশ কতগুলো মানুষ কি করবে? যেমন আপনি কিছুক্ষণ আগে মশিউর রহমান সাহেব বললেন, আপনিও বললেন, একটি ব্যক্তি নামকে ভুলে গেছে, সগির আলী নাকি 12 বার জামিন পেয়েছে।
অল্প সময়ের মধ্যে। তো সগির আলীর মতো লোকেরা জাল টাকা বানাবে, কোর্টে যাবে, অ্যারেস্ট হবে, আবার জামিন হয়ে বেরিয়ে আসবে। ফলটা কিন্তু শুধু বাংলাদেশ ব্যাংকের না, আমি মনে করি এটা সমন্বিতভাবে চিন্তা করতে হবে। জাল টাকা শুধু বাংলাদেশ ব্যাংকের দায় আপনি দেখছেন না, সমন্বিতভাবে দেখতে হবে। ফারুক ভাই আমাদের সঙ্গে থাকুন, যুক্ত হবো আপনার সঙ্গে আবারও। শাতিলা শারমিন আমার সহকর্মী, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। শাতিলা, আপনার রিপোর্ট আমি দেখলাম যে একজন ব্যাংক কর্মকর্তা বলছেন যে এখন আমাদের ডিজিটাল কারেন্সির দিকে বেশি ঝুঁকতে হবে। তো আপনি মাঠে ঘাটে একেবারে প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন এই রিপোর্টটি তৈরি করার জন্য। তো আমি যদি বলি সেই ডিজিটাল কারেন্সি রিচ করার মতন সক্ষমতা বাংলাদেশের কত শতাংশ মানুষের রয়েছে? যারা একেবারে প্রান্তিক পর্যায়ে থাকেন তাহলে তাদের জন্য সমাধান কি? এই ব্যাপারে কি আপনি কোনো তথ্য আছে আপনার কাছে? রুবেল ধন্যবাদ। যেটা বলতে চাই সেটি হচ্ছে যে আমরা যখন যাই এই যে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে, তখন কিন্তু মনে হয় যে তারা আসলে এতটাই অসচেতন আমি বলবো না, কিন্তু তারা আসলে এতটাই সহজ সরল, তাদের কাছে টাকাটাই তারা ছিলেন না। সেখানে ডিজিটাল কারেন্সির যে বিষয়টা, সেটা বাংলাদেশের জন্য আসলে অনেক অনেক দূরের বিষয়। বিশ্ব এগিয়ে যাচ্ছে, হয়তো ডিজিটাল কারেন্সি চলে আসবে, কিন্তু আমরা কতখানি এতে যে মিলিয়ে নিতে পারবো, বা আমাদের যে সাধারণ জনগণ আছে তারা কিভাবে যে এটাকে নিয়ে মানে মিলিয়ে নিবেন, বা তারা কিভাবে এই ব্যাপারে অভ্যস্ত হয়ে উঠবেন, কতদিনে অভ্যস্ত হয়ে উঠবেন, এই বিষয়টি কিন্তু বলা খুবই মুশকিল। কিন্তু হ্যাঁ, এখন কিন্তু এক ধরনের পরিবর্তন এসেছে। পরিবর্তন বলতে চাচ্ছি যে আগে মানুষ কিন্তু মোবাইলও ব্যবহার করতো না, কিন্তু এখন কিন্তু সে মোবাইল ব্যবহার করছে, বিকাশ অ্যাকাউন্ট করছে, এবং এর মাধ্যমে কিন্তু সে তার আর্থিক যে লেনদেন সেই জায়গাগুলো কিন্তু সে চালিয়ে নিতে পারছে। এবং এই ক্ষেত্রে সে হয়তো অন্য কারো সাহায্য নিচ্ছে, কিন্তু অভ্যস্ত কিন্তু কিছুটা হলেও হচ্ছে। তো দুটো দিকই আছে। একটা হচ্ছে যে অসচেতনতার বিষয় যেমন আছে, তেমন কিন্তু মানুষ আবার এই ডিজিটাল বিষয়গুলোতে অভ্যস্তও কিছুটা হয়ে কিন্তু উঠছে। কিন্তু শাতিলা, আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যেটি দেখালেন আপনার রিপোর্টে যে এটিএম সেবা, তো এটিএম বুথেও তো জাল টাকার প্রমাণ পাওয়া গেছে অনেক ক্ষেত্রেই। তো সেই জায়গাতে ব্যাংক কর্মকর্তারা কি বলছেন? তারা হচ্ছে ডিজিটাল কারেন্সির পরামর্শ দিচ্ছেন, কিন্তু নিজেদের বুথে যে জাল টাকা থাকছে সেটি তারা কতটুকু নজরদারিতে রাখছেন, বা কিভাবে তাদের বুথে টাকা মুদ্রা যেটি জাল সেটি ঢুকে যায়, এই জায়গাতে কি বলছেন তারা? যে বিষয়টা এখানে একটু কিন্তু খুব মজার বিষয় আছে। তারা বলছেন যে তাদের কাছে মেশিন আছে, মেশিনটা কিন্তু তারা ইউজ করছেন বা ব্যবহার করছেন কিন্তু তারা ব্যাংকে। এটা কিন্তু বুথের বিষয় না। বুথের যে টাকাটা আসছে সেটা কিন্তু ব্যাংকে থাকা অবস্থায়, মানে ডিস্ট্রিবিউশনের আগে তারা এই কারেন্সি গুলো চেক করে নিচ্ছেন যে কোনো রকম ছেঁড়া ফাটা নোট বা জাল টাকা আছে কিনা। এরপরে যখন এই যে সরবরাহ লাইন যেটি আছে সেই লাইনে কিন্তু আর কোনো চেক নেই, আর এটিএম বুথে কিন্তু কোনো চেক নেই। তার মানে হচ্ছে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো যতদিন না পর্যন্ত পুরোপুরি নিরাপত্তার মধ্যে নিয়ে আসা হবে, অর্থাৎ চেকের মধ্যে, মানে আমি বলতে চাচ্ছি যে আরো যদি তথ্য প্রযুক্তির বিষয়ে বাংলাদেশের সরকারি বেসরকারি যে ব্যাংকই হোক না কেন, তারা যদি আপগ্রেড না হয়, তারা যদি এই উন্নত প্রযুক্তিগুলো নিয়ে না আসে, সেই ক্ষেত্রে এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপরাধীরা ঠিকই পার পেয়ে যাবে। শাতিলা ধন্যবাদ, থাকুন শাতিলা আমাদের সঙ্গে থাকুন, আপনার সঙ্গে আবারও যুক্ত হবো। মশিউর রহমানের সঙ্গে যুক্ত হতে চাই। মশিউর রহমান, আমাদের ফারুক ভাই বলছেন যে সমন্বিতভাবে সবাইকে দায় নিতে হবে, আর শুধু বাংলাদেশ ব্যাংকের জন্য একা দায় নয়। তো আমি জানতে চাই আপনার কাছে, এই যে আপনারা কাজ করেন, জাল টাকা নিয়ে ধরেন, অপরাধীদেরকে গ্রেফতার করে আইনে সোপর্দ করেন ইত্যাদি নানা বিষয়, এই পুরো প্রক্রিয়াটির মধ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আপনাদের সমন্বয়টা কতটুকু হয়? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা একটা ডিসঅ্যাপয়েন্টিং প্রশ্নও বটে। বাংলাদেশে যতগুলো জাল টাকার কারখানা ধরা পড়েছে, আপনারা সাংবাদিক বৃন্দ এটা টেলিভিশনেও দেখিয়েছেন, খবরের কাগজেও প্রতিবারই লিখিয়েছেন। আমি 2011 সাল থেকে জাল টাকার কারখানা এবং জাল টাকার কারবারিদের সাথে ধরার প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলাম। তো মাঝখানে আমাদের সাবেক গভর্নর মহোদয় থাকাকালীন তখনকার ডেপুটি গভর্নর কাশেম স্যার ছিলেন এবং একজন এক্সিকিউটিভ ডিরেক্টর অসীম বাবু ছিলেন। তখন আমরা বেশ কয়েকবার একত্রে মিলিত হয়েছিলাম ওই জাতীয় কারেন্সি বিষয়ক ওই সমন্বয় সবার কারণে। তারপরে এইটা সম্পর্কে আমাদের কখনই কেউ ডাকে নেই বা আমাদের কাছ থেকে কোনো তথ্য নেয়নি। বিষয়টা এরকম নয় যে আমরা এই ঘাম জড়িয়ে সব ধরবো এবং সমস্ত তথ্য গিয়ে বাংলাদেশ ব্যাংকে গিয়ে ঢালতে যাব,
তাদের কাছ থেকে যদি কোনো আগ্রহ না থাকে এবং তাদের কাছ থেকে কোনো ফিডব্যাক নাই, আমি দুঃখিত যে I didn't get any response from them. They never invite us to share the data and information. ওনারা কোরবানির সময় ওই চাইনিজ অল্প দামের দু একটা মেশিন টেশিন এখানে সেখানে দেন। ওই মেশিন গুলো যারা অপারেট করেন তারা নিজেরও জানবেন না কোনটা অরিজিনাল টাকা এবং কোনটা জাল টাকা। সবগুলোতেই ইউভি রে এর ওই হলুদ ওই জিনিসটা দেখাতে থাকে। ওইটা দিয়ে জাল টাকা প্রতিরোধ করা যাবে বাংলাদেশে, ওই স্বপ্ন একেবারে ঘুরে বালি। ওইভাবে জাল টাকা ধরা যায়। জাল টাকা ধরার জন্য আমি বোধ করি বাংলাদেশের অভিভাবক ওই এই টাকা বিষয়ে বাংলাদেশ ব্যাংকই, প্রসিকিউশনের সেই আইনজীবী, আমরা যারা ল এনফোর্সমেন্ট কাজ করি, আমরা যারা ইন্টেলিজেন্সের কাজ করি, আপনারা যারা সাংবাদিক এই বিষয়ে সচেতন করেন, তারা যারা আছে, বেসরকারি সরকারি ব্যাংকগুলো যারা আছে, সবাইকে নিয়ে টাইম টু টাইম বাংলাদেশ ব্যাংকে বসতেই হবে। এই বসার কাজটা আমরা দেখেছি বাংলাদেশে জাল রূপে ধরা পড়ে। সে ধরা পড়ার জন্য ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি আমাদেরকে বিভিন্ন মানুষদেরকে ওনারা ইনভাইট করে নিয়ে যান, বড় আলোচনা হয়। আমরা বাংলাদেশে যদি জাল ডলার বা ইউরো ধরি, সুদূর আমেরিকা থেকে বাংলাদেশে এইখানে ওনারা আসেন, যারা তৈরি করেছেন তাদের নানা রকমের শনাক্তকরণ চিহ্ন নিয়ে যান, সেগুলির কোয়ালিটি দেখেন। এখানে একটা ইনভেস্টমেন্টের বিষয় আছে, এখানে একটা আগ্রহের বিষয় আছে। আমি বাংলাদেশে দেখিনি, বাংলাদেশ ব্যাংকের পক্ষে ওনারা দে নেভার ইনভাইট আস ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স, যে কি হয়েছে কি বিষয় জানতে যাওয়ার বিষয়। ওনাদের কোনো লোক আমাদের কাছে আসেননি দেখার জন্য। এগুলো সমন্বিত কোনো প্রক্রিয়া আছে বলে আমার জানা। আরেকটা বিষয় আমরা দেখি অনেক দেশে, বিশেষ করে আমাদের অনেক প্রতিবেশী দেশেও এই মুদ্রা জাল করার দায়ে যারা গ্রেফতার হন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য দীর্ঘদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রাখার বিধান রয়েছে। তো আমাদের এখানে আপনারা হয়তো নির্দিষ্ট একটি সময়, হয়তো খুবই অল্প সময়, 4 দিন 5 দিন বা ক্ষেত্র বিশেষে 7 দিন জিজ্ঞাসাবাদের জন্য রাখতে পারেন, তারপরে কিন্তু তাকে আপনার সেই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দিতে হয়। তো এই জায়গাটিতে আমাদের পরিবর্তন আনা যাচ্ছে না কেন? না, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা গত বছর যখন ইন্ডিয়াতে ফেক কারেন্সি সংক্রান্ত সবাই গেলাম, ওনাদের ওইখানে ফাইন কোয়ালিটির জাল রুপির সন্ত্রাসবাদের সাথে ইকুয়াল করে এবং তারা দীর্ঘ সময় ধরে ইন্টারোগেশন করতে পারেন যাতে করে দে ক্যান গো ব্যাক টু দ্য রুটস। বাংলাদেশে আমাদের সেটা বড় সমস্যা না, আমরা এদেরকে স্টাডি করে করে ধরতে পারি। আমরা বিজ্ঞ আদালত আমাদেরকে রিমান্ড দেন, কিন্তু অত লম্বা সময় আমাদের কাছে দেয়। আমাদের সবার কাছে এটা একটা মামুলি বিষয় হয়ে গেছে এবং আমার কাছে এখন মনে হয় দিন শেষে এটা যেন শুধু আইন শৃঙ্খলা রক্ষায় আমরা যারা আছি আমাদেরই মাথা ব্যথা। যারা জাল টাকা তৈরি করবেন তাদেরকে ধরতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, তাদেরকে শিক্ষা দিতে হবে, তাদেরকে বোঝাতে হবে। এই বিষয়ে একটা ঘাটতি আছে। এখানে বড় রকমের আরেকটা ঘাটতি হলো যে আপনি ধরবেন, এটা যদি ইমিডিয়েট শাস্তি না হয়, 2-4 দিন জেলখানায় রাখবেন। এখন জেলখানাতে বৈধভাবে আসামিরা তাদের আত্মীয় স্বজন, তাদের অন্য লোকের সাথে টেলিফোনে মোবাইলে কথা বলতে পারে এবং সত্যিকার অর্থেই কথা হলো যে, এবং বেশি টাকা দিলে সে প্রতি মিনিটে প্রতিদিনেই কথা বলতে পারবে। তো এইখানে তো আপনি আসামিদেরকে একটা বড় রকমের যে তাদেরকে একটা পানিশমেন্ট হচ্ছে, তাদের একটা রিপেন্টেন্স হবে এবং সেই রিপেন্টেন্সের মধ্য দিয়ে তাদের একটা রিডেমশন হবে, সে বিষয়গুলি হচ্ছে না, হয় না বলেই এই জাতীয় আইন জাতীয় অনেকখানি ফাঁক ফোকর এখানে আছে এবং সেই ফাঁক ফোকরটা নট উইথ দ্য ল এনফোর্সেস, আই ক্যান টেল ইট উইথ কনফিডেন্স। জি, ধন্যবাদ মশিব, আমাদের সঙ্গে থাকুন। একজন দর্শকের ফোন নিয়ে আসছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে বলছিলাম। আমি জাল নোটের সম্পর্কে বলছিলাম আর কি। জি, বলতে চাচ্ছিলাম এই যে আমি বাইরে সৌদি আরবে ছিলাম, আমি এই জাল নোটের মেশিনের অনেক মেশিন বাইরের দেশ থেকে আমার কোম্পানি ইম্পোর্ট করতো। সেই মেশিনগুলো আমরা বিভিন্ন ব্যাংকে বিভিন্ন কোম্পানিতে আমরা এগুলো মেশিনগুলো সাপ্লাই দিতাম যে জাল নোট ধরার জন্য। আমরা সৌদি আরবে জাল নোট ধরার জন্য যে মেশিনগুলো আমরা কাজ করতাম। এখন আমার কথা হলো যে আমাদের দেশে সেই মেশিনগুলো ইউজ করে না কেন? সেই মেশিনগুলো তো এখন প্রত্যেক দেশে পাওয়া যায়। জি, আপনাকে ধন্যবাদ দর্শক, আপনাকে ধন্যবাদ। আমরা জানার চেষ্টা করব অনেকগুলো প্রশ্ন ফারুক ভাইয়ের কাছে। ফারুক ভাই, আপনি বলছিলেন যে আপনি আশা করেন যে হয়তো বাংলাদেশ ব্যাংক বা সকল সংস্থাগুলো একত্রে সমন্বিতভাবেই কাজ করে, আর আপনি বলছেন যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের একার দায় না, হয়তো অন্যান্য অনেকেরই দায় রয়েছে। তো দুটি জায়গা থেকে জানতে চাই, গোয়েন্দা কর্মকর্তা বলছেন যে তাদের সঙ্গে খুব বেশি সমন্বয়ের ব্যাপার নেই, ঘটছে না,
আরেকটি বিষয় হচ্ছে দায় হয়তো কম বেশি সবারই রয়েছে, কিন্তু বের হয়ে আসার উপায় কি, আপনার পরামর্শ? বেড়ে আসার উপায় দেখেন, যাদের ধরা পড়েছে কজনের শাস্তি হয়েছে, এটা একটা বড় প্রশ্ন। এই বিচার ব্যবস্থায় যদি একটা গুণগত পরিবর্তন না আনা যায়, অর্থঋণ আদালতের ব্যাপারে বলেন, এটা কেন সফল হলাম না? আমরা হলাম না যে আমাদের একটা নতুন আইন আসছে এই ব্যাপারে, আমি যতটুকু শুনেছি জাল টাকার ব্যাপারে নতুন আইন আসছে, কিন্তু আমার কথা আইন তো তৈরি করা যায়, আইন ইমপ্লিমেন্টেশন করবে কে? আপনি একটি লোকরে আপনি গ্রেফতার করলেন, ধরা পড়লেন, সে বেল হয়ে বেরিয়ে আসলো, আবার ধরা পড়লো, আবার বেরিয়ে আসলো, আবার ধরা পড়লো, আবার বেরিয়ে আসলো, মানে ঠিক এই ফাঁক ফোকর গুলো বন্ধ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আমি যে কথা বলছি, ইউরোপে কি হয়, বিশেষ করে ইংল্যান্ডের কথা, ইংল্যান্ডে কিন্তু এখন কয়েনের প্রতি বেশি যোগ দিচ্ছে। কেন দিচ্ছে? একটা পার্সেন্টেজ অ্যামাউন্ট কয়েনে যায়, সে কয়েনের সে মূল্যটা কত, সে তার উপরে নির্ভর করে যে একটা পেনি কয়েন বানাতে কতটুকু টাকা লাগবে। আপনি কোনো আপনি দেশে আছে, আপনি জানেন কিনা জানি না, যে $1 খরচা করতে $20 পর্যন্ত ব্যয় হয়। সেটা অন্য প্রশ্ন, সেখানে আমি যাব না। যেমন পেরু দুনিয়ার সবচেয়ে বেশি জাল নোট হয় পেরুতে, সেটাও অনেক কারণ, সেটা আর এক ইতিহাস। আমি আপনার প্রশ্নের উত্তরে আমি এটা বলতে চাচ্ছি, বাংলাদেশ ব্যাংক যদি যে টেকনোলজি ডেভেলপ করছে সারা দুনিয়াতে। ফারুক ভাই, একজন দর্শক আমাদের ফেসবুকে মন্তব্য করেছেন যে আপনার ওই যে বিভিন্ন সংখ্যার বিভিন্ন অঙ্কের যে নোট, সেটি কমাতে হবে, সেটি কমালে তিনি মনে করছেন যে জাল টাকার প্রবণতা কিছুটা কমবে। এটার চাইতে যদি অল্প সময়ের মাঝে মাঝে টেকনোলজি চেঞ্জ করা যায়, সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি নোট 200 টাকার নোট, এখন অনেকেই দেখেই নেই 200 টাকার নোট, আপনি চিন্তা করতে হবে টাকাটা কিন্তু মানুষের ব্যবহারের জন্য। টাকা কিন্তু এর আগে কি ছিল, বাটার সিস্টেম আছে, সেই ইতিহাস, সেটা অন্য ইতিহাস। আজকে কিন্তু মানুষকে ইজি করার জন্য, যেমন কিছুক্ষণ আগে শাকিলা শারমিন বলছিলেন যে আমি গ্রামে যে দেখলাম সাধারণ মানুষের অবস্থা। আমাদের দেশে এখনো কিন্তু অনেক জায়গায় বিদ্যুৎ যায়নি, অন্ধকার রাতে কিন্তু এগুলো ট্রানজাকশন হয়, গরুর হাটে হয়। যখনই গরুর হাট হয়, কোরবানির সময়, ঈদের সময়, আমাদের দেশে মূলত আমাদের বাংলাদেশে কোরবানির হাট, গরুর হাট, বর্ডার এরিয়াতে, এই সমস্ত জায়গায় জাল নোটটা বেশি হয়, এইবার লেনদেন বেশি হয়। আপনার কতগুলো এরিয়া আছে, আমার ঢাকার যদি বলেন কোন এলাকায় জাল নোট হয়, হঠাৎ করে কিন্তু একটা লোক বললে দিতে পারে। আমি উল্লেখ করতে চাই না, আমি গবেষণা করতে যে আমরা মাঝে মাঝে দেখি এই এলাকার নাম, আমি এলাকার নাম বলে আবার আরেকজন অখুশি হয়ে যাবে। প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হলো যিনি জাল নোট বানান তিনি সুযোগ সুবিধা পান বলে জাল নোট বানান। যিনি জাল নোট বানান তিনি মনে করেন আমি ধরাছোঁয়ার বাইরে যেতে পারবো। যিনি জাল নোট বানান তিনি মনে করেন যারা ধরবে তাদেরকে আমি কিনে নিতে পারবো। আজকে দেখেন, এটা কিন্তু সার্বিকভাবে, সেজন্য আমি কথাটা বলছি, আমাকে যেমন সচেতন হতে হবে। আমাকে বাংলাদেশ ব্যাংক কিন্তু আমি বললাম 5 বছর পর যদি আপনার টেকনোলজি চেঞ্জ করে, ইটস কস্ট এফেক্টিভ, আপনার অ্যানালিসিস হতে হবে। অর্থাৎ আমি বলে চলে গেলাম বাংলাদেশ ব্যাংকের ইকোনমিতে সেটা খাটছে না, সেটা তারা বিচার করবে। জি, ধন্যবাদ ফারুক ভাই। ফারুক ভাই, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। শাতিলার সঙ্গে যুক্ত হতে চাই। শাতিলা, আপনি বলছিলেন যে গ্রামের মানুষজন অসচেতন না হলেও সহজ সরল, কিন্তু আপনি খেয়াল করে থাকবেন যে কিছুদিন আগে পর্যন্ত যে ঘন ঘন বিজ্ঞাপন দেখতাম আমার পত্রিকায়, জাল টাকা কিভাবে চিনবেন, জাল টাকাকে কিভাবে শনাক্ত করবেন, জাল টাকা কোথাও পাওয়া গেলে সেটিকে কিভাবে ধ্বংস করবেন ইত্যাদি বিষয়গুলো। আপনি রিপোর্ট করতে গিয়ে এ ব্যাপারে কি কোনো তথ্য পেয়েছেন যে সেই ধরনের সচেতনামূলক কার্যক্রম কি কিছুটা কমেছে নাকি বেড়েছে, নাকি আগের মতোই আছে? ব্যাপারটি হচ্ছে যে যারা অসচেতন ছিলেন সেই সংখ্যা কিন্তু ওই আগের মতো, মানে আগের মতো বলতে আমি বলতে চাচ্ছি অবশ্যই প্রচারণার ফলে কিছু সচেতনতা বাড়ে, তারা এখন নিজে না বুঝলেও আরেকজনকে দেখাচ্ছে, এই বিষয়টি হয়েছে। কিন্তু প্রচারণাটা কি বেড়েছে নাকি প্রচারণাটি অনেকটাই কমে গেছে? প্রচারণাটা যে কাজে লাগছে না এটা আমি বলবো না, কারণ হচ্ছে প্রচারণার জন্যই কিন্তু যে একদমই টাকা চেনে না সেও আরেকজনকে দেখাচ্ছেন। কারণ হচ্ছে এত বেশি সংবাদ আসছে জাল টাকা নিয়ে, সে তাকে কিন্তু একটু হলেও সচেতন হতে হচ্ছে। কিন্তু এই যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলো শেখার জন্য কিন্তু সাধারণ মানুষের যে আগ্রহ এবং যে আসলে তার যে ক্ষমতা, সেই জায়গা থেকে কিন্তু সে এটা শিখতে পারছে না। এবং যারা আমাদের আসলে মাঝ বয়সী বা বয়োবৃদ্ধ আছেন, তারা কিন্তু হঠাৎ করেই এই নতুন ভাবে একটা জিনিস শেখা, এটা কিন্তু তাদের জন্য খুব দুঃসাধ্য। কারণ টাকাকে তারা অন্যভাবে দেখেন, টাকাকে জাস্ট তারা এভাবে দেখেন যে আমি কিছুটা ইনকাম করলাম, আমার জাস্ট সেই দিনের কাজটি শেষ হলো কিনা, সেই দিনের সংসারটি আমার চললো কিনা, তার জন্য কিন্তু
হিসাব নিকাশগুলো এরকম না। তবে হ্যাঁ, আমি একটা জিনিস দেখেছি যেটি আমি আগে দেখিনি, সেটি হচ্ছে ব্যবসা যারা করেন তারা কিন্তু অনেক সচেতন হয়েছে জাল টাকার বিষয়ে। এই যে বিভিন্ন ধরনের সংবাদ, বিভিন্ন ধরনের অভিযান এবং এগুলো যখন আসলে প্রচারণাও হয় তখন কিন্তু এই ব্যাপারে তারা কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা বলছেন আপনি সাথীরা, বিশেষ করে যারা একেবারে প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ী, তারা এই নকল টাকার ব্যাপারে বেশি সচেতন হয়েছেন। হ্যাঁ, আমার কাছে বেশি বলতে আমি বলতে চাচ্ছি যে আগের তুলনায়। জি সাথীল, আপনাকে ধন্যবাদ। সাথীল, আপনাকে অনেক ধন্যবাদ। আমি মশিউর রহমানের সঙ্গে যুক্ত হতে চাই। মশিউর রহমান, আসলে আমরা মোটামুটি যেটি বুঝলাম যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনারা চেষ্টা করছেন, তাদেরকে গ্রেফতার করছেন, বেরিয়ে যাচ্ছে, এক ধরনের একটা সাইকেল চলছেই, নানান ধরনের জায়গা থেকে নানান ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে যে কিভাবে কি করা যায়। তো আপনার অভিজ্ঞতা কি বলে, মূলত কি আমরা এই বিষয়গুলো জেনে, অর্থাৎ যে একজন জাল টাকার কারবারি ধরা পড়বেন, খুব একজন ভালো মানের লয়ার তার পক্ষে নিয়োগ করা হবে, তিনি জামিনে বের করে নিয়ে আসবেন, তিনি আবার অপরাধে জড়াবেন, বা পরস্পর কে কতটুকু দায়িত্ব পালন করছি না সে বিষয়গুলো আমরা বলবো, এর মধ্যে আটকে থাকবো, নাকি এর মধ্যে থেকে আমরা একটা পথ বের করে নেব যে জাল টাকার বিস্তার রোধ হবে? হ্যাঁ ঠিক, অনেকজন অনেক রকমের সাজেশন দিয়েছেন। দেখুন, বাংলাদেশে এখনো ওই ডিজিটাল মানি, ই মানি দিয়ে চলবে সেটা হবে না। আমাদের মোবাইল ব্যাংকিং হয় এই বিকাশ, রকেট, নগদ, এখানে ভালো প্রচুর লেনদেন হয়। এর অন্তরালে কত শত মানুষ প্রতিদিন প্রতারিত হয় সেই খবরটা ব্যাংকাররাও জানেন না, ওনারা সেই রেসপন্সিবিলিটি নেন না। বা যারা এই কাজগুলো, আমাদের কাছে অভিযোগ আসে, আমরাও এত অভিযোগের কারণে উই আর ফ্লাডেড উইথ লটস অফ ইনফরমেশন এন্ড কমপ্লেইন্টস, এগুলো দিয়ে এতগুলো করা সম্ভব না। এটা সম্পর্কে পরিত্রাণের নানা বিষয় আছে, নানা রকমের অভিযোগ অত কথা ওটা বা বলাও যাবে না আমাদের পক্ষ থেকে। তো আমি যেটা বোধ করি, ধরুন এই যারা জাল টাকা তৈরি করে, যারা বিক্রয় করে, যারা পরিবহন করে, এরা সংখ্যায় অনেক বেশি মানুষ না, বারে বারে রিসাইকেল হয় এবং নতুন নতুন গ্রুপের সৃষ্টি হয়। এই মানুষগুলোর কতগুলো বিষয় আছে, এদের বিহেভিয়ারাল চেঞ্জ এবং এদের অকুপেশনাল চেঞ্জের দরকার আছে। আমার কাছে তারা থাকে ফর 2 days, তাহলে 48 hours থাকে। বিজ্ঞ বিচারকের কাছে থাকে কয়েক মিনিট বা কয়েক ঘন্টা। এই লোকগুলো যেখানে জেলখানায় থাকে বা কারেকশন সেন্টারে থাকে, সেখানে তাদের বিহেভিয়ারাল চেঞ্জের জন্য অনেক রকমের থেরাপির দরকার হতে পারে। তাদের অকুপেশনাল চেঞ্জের জন্য, রিহ্যাবিলিটেশন কাজের জন্য বাংলাদেশ বা অন্যান্য ব্যাংক তাদেরকে সেভাবে পুনর্বাসিত করার চেষ্টা করতে পারে। আপনি এইগুলো না করতে গেলে থিওরিটিক্যাল কেতাবি হাজারটা কথা বলতে পারবেন, ওই কেতাবি কথা বলে দিন শেষে আমাকে অভিযুক্ত করতে পারবেন, আপনাকে অভিযুক্ত করতে পারবো, অথবা আইনজীবীকে অভিযুক্ত করতে পারবো, কিন্তু লাভ নাই। ওই মানুষগুলোকে অন্য একটা বেটার অপশন দিতে হবে। আমরা এই রিপিটিশন অফ দ্য ক্রাইম এগুলো দেখি ওই মাদক কিসের জন্য, মাদকের ব্যাপারের জন্য। তো মাদকটা সেই করতে পারে, কিন্তু জাল টাকার জন্য একটা এক্সপার্টিস দরকার হয়। এটা একটা খুবই কমপ্লিকেটেড কাজ, যেটা তারা খুব সহজভাবে সাবলীল ভাবে করে ফেলতে থাকে। তো সেই লোকগুলোকে ওই রকম থেরাপিউটিক বিহেভিয়ারাল চেঞ্জ এবং অপারেশনাল চেঞ্জের মধ্যে আমরা না আসতে পারলে, এবং দ্বিতীয়ত একটা স্পিডেড আইন কি, আইন 2000, এই আইন অনেকগুলো রিভিউ আমি করেছি, সেই আইনের আমাদের বারে বারে একটাই কথা ছিল, জাল টাকার ব্যাপারে একটা স্পিডি ট্রায়াল হবে। জি, আপনি সেটি নিশ্চিত করা যাবে সেই আশা আমরা করি। 2020 সালের মধ্যে না করতে পারেন, 2020 সালের মামলা 2030 সালে করতে গেলে আপনি এটার ট্রায়াল হবে, স্পিডি ট্রায়াল নিশ্চিত হবে, আমরা সেটি প্রত্যাশা করি। মশিউর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি জাহিদুজ্জামান ফারুককে, সেই সঙ্গে আমার সহকর্মী সাতিলা শারমিন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।